ট্রেনে নিয়ে যাব। আমি সম্রাট হিসেবের মতো সিনেমায় যাব আর হাসবো না কেন? আজ তো আমার হাসির দিন। আমার একমাত্র ছেলে আজ 7 দিন প্রচন্ড জ্বর। দাঁড়াতে ভেঙে পড়ার কি আছে? ডাক্তার দেখা, ছেড়ে যাবে ব্যাস। আমি 7 দিন ডাক্তার দেখিয়ে আমার ছেলের জ্বর একটু কমাতে পারিনি বাবু। মনে হচ্ছে আমার বাপে সেদিন আমি ওদিকের মাথায় আমি লাঠি মেরেছি, হয়তো ভগবান সেই পাপে আমায় শাস্তি দিচ্ছে। না কারু না, ওসব তোর মনের ভুল। তুই অনর্থক চিন্তা করে করে সেদিন আমি প্রদীপের মাথায় আঘাত করলাম, সেদিন থেকে আমার একমাত্র ছেলে জলে ভুগতে। কালু, এই পৃথিবীতে পাপ পুণ্য ভগবান বলে কিছু নেই। ওসব শুধু ভীরু কাপুরদের সস্তা সেন্টিমেন্ট। যতদিন পারবে এই দু হাতে মিলে টাকা কামা আর মনের সুখে ফুর্তি করে যা। এই টাকা, এই টাকা ছেলে চিকিৎসার জন্য বাড়িতে দিয়ে সোজা হোটেল রেনবো আর সেখানে তাজা মাল 2 গ্লাস পেটে পড়লেই দেখবে এই সুন্দর পৃথিবীটা শুধু হাসি গান আর আনন্দে পরিপূর্ণ। বিপদের দিনে আর আমি ওদের কথা মতো অত নিরীহ মানুষের মাথায় একের পর এক লাঠি মেরে চলেছি। এই সব মুখস্থই ভক্তদের শুনে নেওয়ার সময় এসেছে। আমি তোমাদেরকেই বলছি, তোমরা কেউ যেন আমার মতো ভুলে যে মিঠুনের কথা আপনাকে বলছিলাম তাকে আজ নয় কাল সকালে দেখাবো, তবে জানতো নয় ছবিতে। আচ্ছা মিঠু, তোরা খেলাধুলাটা কবে শেষ হবো বলতে পারো? সারা জীবন তো শেষ হওয়ার লক্ষণ দেখতে পাচ্ছি না দাদা। কেন? কারণ আমাদের সকলের পূর্বপুরুষরা এককালে বালক ছিল, আর এখন আমরা একটু দাঁত মেজে এই চোখে মুখে লিপস্টিক হতে হাফ গান্ডু প্যান্ট করে মেয়েটি তো গোবার চেষ্টা করছি। দাদা, আমাদের প্রত্যেকের সমাজ বাঁদরের চোখ খারাপ, কিন্তু এই সমাজে যা কেউ বলে না। তুই এক রক্তি ছেলে হয়ে বলে যাচ্ছিস পাবলিকের মাকে তো ভয় নেই? পাগল না মাথা খারাপ? পাবলিককে খোঁচা মারলে যদি তাদের চেতনা ফিরত, তাহলে এদেশের রাজনৈতিক দাদারা সারি জাহাজে আচ্ছা জানা গান না বাচ্চা খাইয়ে রাখতে পারবো সেদিন পারবে না রে মিঠুন। কারণ 21 শতাব্দীর মানুষ লেখাপড়া শিখে শিক্ষিত হয়ে মনে হচ্ছে যেন তাদের আর দুটো পা দিয়েছে। আমার তুই কি বলতে চাও? আমি কি বলবো? আর আমি বললে এই শিক্ষিত গণ্যমান্য ব্যক্তিরা শুনবে না, কারণ আমি নামে মিঠুন তাহলে সিনেমার হিরো নই, ওই ফুটপাথ দিয়ে কুড়িয়ে এক চাকর। তাহলে কে বলছে ওই চাঁদকে রিঙ্গ কঙ্গ শিক্ষিত সমাজের জীবন্ত দর্পণ মাথার মুন্ডু নিরক্ষরতা দূরীকরণ করে আমাদের দেশে গোড়ায় গোলাজ। এদেশের ছেলেরা লেখাপড়া থেকে শুধু চাকরির আশায়, যাতে তারা বিদ্যা বাংলাকে ফেলে দিতে পারে তা অজানা ঠিকানায় আর আত্মীয় পরিজনদের তাই অস্বীকার করে অন্যত্র গড়ে তোলে শান্ত আমার নীতির একটা ছোট্ট সংসার। লেখাপড়া থেকে অর্পণ বাড়াবার আশায় আর এদেশের মেয়েরা যে এত লেখাপড়া শিখছে তাদের 90 জনের চেষ্টা শিক্ষার জাদু কাটি দিয়ে চেতনার বন্ধ ধরে কেউ ভাবছা মারেন দাদা। এই কোটি কোটি ভারতবাসীর চেতনায়
অলসতা রেসুরূপে কামনার ফলরূপ ছড়ি পাঁচ পালক পাইলে ঘুমোচ্ছে সেই ঘুম ভাঙানো সাধ্য এদেশের শিক্ষা ব্যবস্থায় নেই দাদা। এই দেখুন, শুধু তুই নয়, আজকের এই শিক্ষিত সমাজ কালে হাতে ভাবছে তোর মতো ছেলের মুখেও আজ একই ভাষা। এ ভাষা আমার নয় ভাষা, আমার মুখ দিয়ে বলাচ্ছেন একজন। কে তিনি, কি তার পরিচয়? তিনি হলেন আমার বড় ফুটপাথবাসী, তিনি হলেন নাট্যকার। এখন কাজের কথা বল। হ্যাঁ বল, আপনার সমস্ত বিষয়ে খোঁজ খবর নিয়েছি। হ্যাঁ নিয়েছি। বাবা মাধব পতনার দুর্নীতির জন্য দায়ী ম্যানেজার অরুণ মজুমদার। আমাদের সরকার সেটাকে অপমান করে ক্ষান্ত হয়নি, ও শয়তানি থেকে অনেক দূরে বাড়িয়েছে। এরপর আর কিছুদিন থাকলে তোমার ব্যবসা যেটুকু ভালো আছে সেটুকু নরকে পরিণত হবে। বাবা ও তোমরা আমার গুরুদেব তোমার সুন্দর ওটা পড়ে শুনবো বাবা। না আগে আমার কয়েকটা কথা প্রাণ উজাড় করে বলো, কারণ বলা বাসনা আমাদের সাংবিধানিক অধিকার। আপনি কি জানেন যে আমাদের ম্যানেজার অরূপ মজুমদার ভালো ছেলে, বড় ভালো ছেলে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর গোস্বামী দীক্ষা নিয়েও যদি আমার ম্যানেজার হয়, তাহলে ব্যবসা লাটে উঠতে বেশি সময় লাগবে না বাবা। ওটা একটা মাতাল, দিন দুপুরে ড্রিঙ্ক করে। করুক না। আমার গুরুদেব করেছেন সমরস পান করা কঠিন নয়, ওটার কারণ ওটা মায়ের পুজোতেও লাগে। শুধু না চরিত্রটা ঠিক থাকলেই হলো। একটা সুনামধন্য প্রতিষ্ঠানের ম্যানেজার অতীতে পরিণত সমাজ সেবা করে, সমাজের ব্যক্তিরা বলে নারীদের কাছে রাত কাটায়। তাছাড়া যে পতিতা পল্লীর মাটি ছাড়া আমাদের মা দুর্গার পূজা হয় না, সেখানে রাত কাটালে কিছু দোষের নেই বাবা। আমার গুরুদেব বলেছেন শুধু চরিত্রটা ঠিক থাকলেই হলো। কিন্তু বাবা এরকম একটা মাতাল চরিত্রহীন ব্যবসার পরিচালক হলে আমাদের ব্যবসা সুনাম যে অচিরে ধূলিসাৎ হয়ে যাবে। না যাবে না। তাছাড়া বড় লোকের ছেলে এত বড় একটা প্রতিষ্ঠানের ম্যানেজার একটু মদ খেলে পাড়ায় গিয়ে একটু মেয়েদের ফুর্তি করলে সেটা ব্যবসা নয়। শুধু চরিত্রটা ঠিক থাকলেই থাকে বেড়া থাকে। আমার গুরুদেব দয়াল প্রভু শ্যাম সুন্দর কারণ কুকুর যেমন ভিতের মর্যাদা বোঝে না, তেমনি গরিব ছোট লোকগুলো কখনো ধনী আবেগের গর্ব বোঝে না। কাজে যাও বাবু তুমি এটা তো যে ওই ফুটপাথবাসী গরিবরা মানুষ শিক্ষা দীক্ষা আর উচ্চ প্রতিভা সুধনী ছাত্রীরা হত্যার থাকে না। আর সেই জন্য ঈশ্বরচন্দ্র হয়েছিলেন বিদ্যাসাগর, আব্রাহাম লিঙ্কন হয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট, উইলিয়াম শেক্সপিয়ার হয়েছিলেন বিশ্ববিখ্যাত নাট্যকার, আর নেলসন ম্যান্ডেলা হয়েছিলেন বিশ্ব বন্দিত জননায়ক। হ্যাঁ রে বিশ্বজিৎ, দেবী সরস্বতীর এই পোষ্যপুত্রটাকে কোথা থেকে ধরে এনেছিস বাবা? এখান থেকে হোক, ওকে আঘাত দিয়ে কথা বলাটা আপনার উচিত হয়নি বাবা। শুধু ওর না রে, তোর কষ্টটাও যে আমি বুঝি, কিন্তু ছেলে হয়ে তুই আমার আমার একমাত্র মেয়ে আজ বিপদগামী, তুই এইসব কেন আমার কাছে সব গোপন করেছিস? গোপন করার মতো কোনো অন্যায় আমার ভুল করেনি বাবা। তার চলার পথ কোনোটা অমসৃণ নয়। প্যান্ট শার্ট ছেড়ে শাড়ি পরেছে, ছেড়ে কলেজ ফাঁকি দিয়ে একটা অসহায় ছেলের সাথে ভর্তি করে বেড়াচ্ছে। এরপর তুই বলবি সে ভারতের 700 নারীর কাজ করছে বাবা, যা তার অনেক আগেই করা উচিত ছিল। তাই এখন থেকে সে আমার শত্রু ছায় হয়ে উঠবে সীতা, সাবিত্রী, দময়ন্তীর আদর্শের গতি। আপনার মেকি আভিজাত্যের কবলে পড়ে তাকে শ্রীদেবী, রানী, কাজল হতে আমি দেব না বাবা, কিছুতেই না।
কারণ এমন একটা মহৎ কাজ করতে যারা আদেশের প্রয়োজন হয় এখানে চাকরি করা আর নয় না। সে যোগ্যতার প্রমাণ দিয়ে আমি বুঝে দেবো স্যার যে আপনার মতো মালিকের উপযুক্ত ম্যানেজার আমি ছাড়া এই ভারতে আর কেউ নেই। বেশ, তাহলে বলো ছেলেটিকে, ছেলেটির কোনো সন্ধান পেয়েছো? আপনার আদেশ পেয়েছি আর ছেলেটিকে পাবো না তা কখনো হয় স্যার? সে মঙ্গলবারের বাসিন্দা হলেও আমার চোখের আড়ালে সে থাকতে পারবে না। কে সে? কোথায় থাকে? কি তার পরিচয়? সে আমাদের স্টিল প্ল্যান্টের সাধারণ শ্রমিক প্রদীপ রায়। ওই শয়তান থেকে সরিয়ে দাও। তাহলে কি আজ রাতে কালুকে দিয়ে ওকে না, ওকা কোথাকার ভদ্রলোকের ছেলে পেটের জ্বালায় আমাদের কারখানায় কাজ করতে এসছে, তাকে ফোন করতে তোমার এতটুকু বিবেক দেওয়া হবে না? তুমি মানুষ না শয়তান? জীব হত্যা মহাপাপ। কিন্তু ওটা জীব নয় স্যার, যে আপনার মেয়েকে পুতুলে নিয়ে আপনার সমস্ত সম্পত্তি গ্রাস করার চেষ্টা করে সে তো একটা জীবন্ত শয়তান। শয়তান হলেও তবু সে একটা জীব। স্বামীজি বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে তাই তুমিও স্বামীজির মতো ঈশ্বর সেবা করো। কিভাবে স্যার? সেটাও কি আমাদের বলে দিতে হবে? তুমি ওকে ভালোবেসে আপন করে নিয়ে আমার কারখানার ওই ফার্মেসের জ্বলন্ত আগুনে ওর মাথাটা ঢুকিয়ে দেবে। চমকে উঠবে। শোনো, যা করবে একটু ভালোবেসে করবে। না, আমি যাই, আমার আবার গুরুদেবের চরণ বন্দনা করার সময় হয়ে এলো। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম, তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জীবন্ত শয়তান। তোমাকে কাছে না পেলে আমি কোনোদিনও লাইফটাকে এভাবে এনজয় করতে পারতাম না। তাহলে মাঝে মাঝে এই কথাটা ভুলে যাও কেন? তোমার কথা। তোমাকে ভুলে যাওয়া মানে ভুলে যাওয়া ডার্লিং। তাই নাকি? তুমি থাকলে মনে হয় যেন সারা পৃথিবীটা আমার পায়ের তলায় আছে। এই এই সুদীপ, চলো না আজকে মিস্টার চৌধুরীর পার্টিতে গিয়ে আমরা দুজনে মিলে দারুণ এনজয় করি। দুজনে দুজনের মধ্যে মিলেমিশে একেবারে একাকার হয়ে যায়। কেন? বাড়িতে গেলে আমি যেন তোমায় কেন হারিয়ে ফেলি। তুমি আর মাইকের সাথে এমন ভাবে মিশো কেন তোমাকে কাছেই পাই না। এই জেলাস হয়ে না মাই ডিয়ার, জেলাস হয়ে না। এর নামে তো এনজয়। সকলের উষ্ণতা নিজের শরীরে নিয়ে এমন অপার আনন্দ সুখ তুমি আর কোথায় পাবে ডিয়ার? না নোরা, আমি তোমাকে হতে চাই না। তুমি শুধু আমারই থাকবে। ও তা হয় না, তা হয় না সুদীপ। আমার এই অপরন্ত যৌবন মৌবনে আরো 5টা ভ্রমর এসে যদি না বসে তাহলে যে আমার যৌবন বিফলে যাবে। চাই তুমি আমার স্ত্রী হয়ে নিজেকে সকলের কাছে বিলিয়ে দেবে। আহ, সুদীপ, তুমি না বড্ড শেখেরে। আরে পোকা, একে বেরিয়ে দেওয়া বলে না। লাইফকে যারা সত্যি সত্যি এনজয় করতে চায়। তুমি তাদেরকে এনজয় করো, আমি অফিসে যাচ্ছি। এই শোনো, কোথায় যাচ্ছ? শোনো, এদিকে এসো, কথা শোনো। আমি ড্যাডকে ফোন করে জানিয়ে দেবো যে তুমি আজ অফিসে যাবে না। না আমার অফিসে যেতেই হবে। আমার একটু জরুরি কাজ আছে আর। কাজ করবে ডিয়ার, কাজ করবে, তবে অফিসে নয়। হোটেলের মধ্যে গিয়ে নির্জন কক্ষে হাতে হাত, ঠোঁটে ঠোঁট রেখে শোনো,
যাই বিয়ে বাড়ি থাকি বাড়ি থাকি যা বাবা আমার মায়ের সাথে দেখা হবে না, কারণ এটা ভদ্রলোকের বাড়ি। তাই এখানে সমাজের পাশে সত্য শিক্ষিত ভদ্রলোক, তোর মতো কোনো অসভ্য জানোয়ার নয়। আশা করি ভবিষ্যতে কথাগুলো মনে রেখে চলবি। তো তোমার অফিস দুঃখ আছে, ধরে ছোট না। দুঃখে যাদের জীবন গোড়া তাদের আবার দুঃখ কিছে। যাক, বড় দাদার কথা স্থির করে আপাতত প্রস্থান করি। চলে বলবি না, না, না পবিত্র, সুদীপ তোমার অপমান করলো। আমি কিন্তু তোমাকে কোথাও চলে যেতে দেবো না। মানে, সুদীপ তোমায় পর ভাবলেও আমি না তোমাকে তুমি বিশ্বাস করো? কি শোনো? তুমি বিশ্বাস করো, যেদিন আমি তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে আমি তোমাকে না ভালোবেসে ফেলেছি। তাই আমি প্রতি রাত্রে তোমায় নিয়ে না ভীষণ বাজে বাজে স্বপ্ন দেখি। কি দেখি জানো? তোমায় এমনি করে চুরি করছি। তোমার মুখে ওগুলো শুনলে সব মায়ের এখানে আঙুল দেবে। সন্তানদের সরকার প্রতি করিয়েছি, জননীকে মা বলে ডাকতে ভুলে যাবে। মোদির উল্লেখ পরিচয় মা, সে মা হয়ে তুমি তোমার এক চারিত্রিক বৈশিষ্ট্য দেখালে, তাতে আগামী দিনে তোমার নিজের গর্ভজাত সন্তান যদি তোমায় মা বলে না ডাকে, বৃদ্ধ বয়সে তোমার মুখে যদি অন্য তুলে না দেয়, তাহলে তার সেই অপরাধের বিচারের ভার আমি বর্তমান উপস্থিত শিক্ষিত জনসাধারণের হাতে তুলে দিয়ে গেলাম। শালা খুদের লেখা। সত্যি বলা দেখাতে এসেছে। এই যৌবনের মধুকে তোমার মতো কত লেখক এই নেশায় ভূত হয়ে না নিজের বাড়ি হয় না রাস্তাটাই ভুলে গেছে। আর তোমাকে বশ করতে just দুটো দিন, আর দুটো দিন সময় লাগবে। চলো মেজবদি, এত টাকাটা করছি কেন? মানে তোমার মতো ডুমুরে করে আমার দেখা পাওয়াই ভার। এখন আবার তুমি চাকরি পেয়েছো। উপবাস করছো বৌদি? লেবারের চাকরি কিন্তু মানুষেরাই করে, গরু ছাগলে নয়। যাক, বলো তোমার কাজটা এখন কি বলো? আরে কাজ না থাকলে আমি বুঝি তোমায় ডাকতে পারি না? হ্যাঁ, ডাকতে তো অবশ্যই পারো বৌদি, কারণ বৌদি আর মায়ের মধ্যে তো আমি কোনো তফাৎ খুঁজে পাই না। হয়তো তোমাদের মধ্যে আমি আমার মাতৃসত্তা খুঁজে বেড়াই। দিলো দিলো 12টা বাজিয়ে আমার সব দেখবি ভেঙে যাবে। নদী শোনো শোনো না শোনো। আচ্ছা বৌদি, তুমি তোমার এই প্রেমার পোশাক ছেড়ে তুমি কি শাড়ি পরতে পারো না? শাড়ি? না, শাড়ি পরলে লোকে বলবে বুড়ি। তাছাড়া আমি শাড়ি পরলে তোমার কি লাভ হবে? বৌদি, তোমার সেই লক্ষ্মী প্রতিমা মূর্তির পদতলে বসে এই প্রদীপ, সত্যিকারের মাটির প্রদীপ হয়ে চলবে পারবে না, পারবে না বৌদি। তোমার সেই রূপ তুমি ধারণ করতে পারবে না। অভিনয় কেন করবে বৌদি? নারী জীবনের সার্থকতা তো মাতৃরূপেই। তুমি 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 আমার সেই জগৎ জননী মা হবে। তোমার তো মা আছে বলি, তাহলে আমাকে মা বলে তুমি ডাকতে চাইছো কেন? নাকি এর পিছনেও কোনো মতলব লুকিয়ে আছে? বৌদি, স্টিল প্ল্যান্টে যে চাকরি আমি করি তাতে যে কোনোদিন আমি হারিয়ে যেতে পারি। তাই তাই আমি চাই আমার এক মায়ের কোলে আরেক মায়ের শান্তি লাভ করে। ঠাকুরপো, এসব তুমি কি বলছো ঠাকুরপো? আর আমার কল্পনার পুরীতে আঁকা এক
এক স্বপ্নের কথা বলছি, যে স্বপ্নে আমি দেখেছি তুমি হয়েছো সর্বংশ ধরিত্রী, আর তোমার ওই শীতল ফল হয়েছে এই সমাজ সংসারে উপেক্ষিত আমার বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানা। শুনেছি মেয়েরা মায়ের গুণ নিয়ে এই পৃথিবীতে জন্মায়, তাহলে তুমিও তার ব্যতিক্রম নাও। মনে করো তোমার সেই জন্মদাত্রী মায়ের কথা, তোমার বাবার উপেক্ষা সত্ত্বেও তোমাদের দুই ভাই বোনকে তার মাতৃশ্রেণীর আসলে লুকিয়ে রেখে তোমাদের এই সঠিক ঠিকানা প্রদান করেছে। এই সমাজ সংসারে উপেক্ষিত আমার বৃদ্ধ বাবা মাকে তুমি জীবনের 25টা বছর তো এমনি করে এনজয় করলে, এবার বাকি জীবনটা মাতৃরূপে এনজয় করে দেখো না, শান্তি পাও কিনা। তোমার ভাইয়ের সঙ্গে অনুরোধ করছি, যদি পারো তোমার ওই ভক্তি পুষ্পাঞ্জলিতে দেবীর আসন হয়তো করবে, কিন্তু আমার মতো কারণে নয়। আমি যে হয়েছি, তাই তো আমার প্রথম কথা এনজয়, আর আমার জীবনের শেষ কথা এনজয়। আমার কল্পনার কল্পতরু আমাকে বিষ ফল দান করলো, তাহলে সেই বিষ বৃক্ষের কাছে আমি বক্ষ করে আশা করি কি করে? হে ঈশ্বর, তুমি বলে দাও এরপর কি হবে আমার ওই বৃদ্ধ বাবা মায়ের শেষ ঠিকানা। বাবা, তুই কি করেছিস বাবা? এমএ পাস করে সামান্য কারখানার শ্রমিক। আপনার কাছে তো শিখেছি বাবা, কোনো কাজই ছোট নয়। তুই আমার তুমি দুঃখ করো না বাবা, তুমি দুঃখ করো না। আপনি তো বলেন যে উঁচুতে উঠতে গেলে প্রথমে নিচের সিঁড়িটাকে ব্যবহার করতে হয়। শিক্ষার চলে আমাকে তুই কোথায় হারিয়ে যাচ্ছিস বাবা? না বাবা না, আপনার শিক্ষায় আলোকিত এই প্রদীপ এত সহজে নিতে যাবে না বাবা। ও তাই বুঝি তুই স্টিল ব্যাংকে চাকরি নিয়েছিস? ওরে হতভাগা, বাবা মাকে যদি কারবার তোর এত ইচ্ছা ছিল, ওরে তাহলে মাগো, এই সংসার কারাগারে বন্দী মানসিক দায়িত্ব নেই, আমি তো তার কোনোটাই পালন করতে পারিনি। তাই একবার দেখি না শেষ চেষ্টা করে যদি বিন্দু বিন্দু দিয়ে আমি সিন্ধুর কলঙ্কটা করতে পারি। তাই বলে তুই এই নিচেকে এভাবে শেষ করে ঘন্টার স্ক্রিপ্ট থাকে। না বাবা না, আপনার শিক্ষা সত্যের প্রদীপ আপনাদের পদতলে আগেও চলেছে, এখনো চলছে, আর ভবিষ্যতেও চলবে। এই জটিল সংসারের কুটির মানুষের কোনো অবাধ হিংসার পারে না। সে নিভে যাবে না বাবা। তুমি রত্ন তাই তো দিদির আত্মত্যাগে আদর্শ নির্যাস সম্পদ তোমার মনে জন্মগ্রহণ করেছে। চোখের জল ফেলে তার চলার পথকে পিচ্ছল করে দিও না, করো না, দিও না। আমি কেমন করে মুখ চুপ করে বসে থাকবো? আমার সত্যের প্রদীপ
বৌমা! এবার না হয় মেয়ে ছেলের উপর এবার একটু ভর করুন, কারণ আমাদের তো ভবিষ্যৎ আছে। তাহলে আমরা এবার কি করবো বলো বৌমা? আমরা এবার কোথায় যাবো? আর বুঝতেই তো পারছো, বলো, তোমরাই তো আমাদের ভবিষ্যৎ। ন্যাকামো করবেন না, ন্যাকামো করবেন না, বুঝলেন? আপনারা দুই ছেলে তাদের নিজেদের ভবিষ্যৎ গোছাবে, আর একজনই বা সারা জীবন আপনাদের দায়িত্ব নিয়ে বেকার খাট বেকার শুনি। ঠিকই বলেছো বৌমা, তুমি ঠিকই বলেছো। তুমি বলে দাও এখন আমরা কি কি করবো? করবো বলো? এর মধ্যে আমাকে জানাচ্ছেন কেন? শুনুন, আজই আপনারা আমাদের পৃথক করে দেবেন, নইলে আপনারা আপনার তিন ছেলের মরামত দেবেন। না, না বাবা না, ও কাজ তুমি করো না। আমাদের এতদিনের সাজানো গোছানো সংসারটাকে এইভাবে দয়া করে তুমি ভেঙে দিও না বৌমা। শুনে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না। একটা কথা শুনুন, আজই যদি আমাদের পৃথক করে না দেন, তাহলে সত্যি সত্যি আপনারা আপনার তিন ছেলের মরামত ওইসব মায়াকাণ্ডে কিন্তু মুক্তি রেখে ঘোরাতে পারবেন না। আরেকটা কথা শুনুন, এরপরও যদি আপনারা আপনাদের বড় ছেলে রোজগার খান, তাহলে সেটা মনে করবেন আপনার ছোট ছেলে প্রদীপের মাথা খাচ্ছে। এই কথা শোনার আগে তুমি আমার মৃত্যু দিলে না কেন ঠাকুর? আমার মৃত্যু দিলে না কেন? চুপ করো করুণা, এই তো সবে সংসার এক্ষুনি ভেঙেছে, এক্ষুনি এত ভেঙে পড়লে কোন চাপানো প্লাবন সামলাবে কি করে করুণা? আমি আমি যে আর সহ্য করতে পারছি না গো। এ কথা বললে তো চলবে না করুণা, কারণ আমরাই তো সংসার হতে চাকা, তাই সংসারের সমস্ত ভাগ তো আমাদের উপরেই পড়বে। এই যে মা, এখানে চলো। কি হলো? কথা বলছো না কেন? চলো। না না, মানে জানিস বাবা, আজ আমার শরীরটা বেশ ভালো নেই। তুই বরং বড় বৌমাকে ঠিক আছে, বলছি, তুমি বল করে তুলে রাখো। না না বাবা না, বলছি তো তুই বরং বড় বৌমার হাতে ফলের ব্যাগটা তুলে দে বাবা। মা, এতদিন তো তুমি সমস্ত জিনিস গুছিয়ে তুলে রেখেছো, সকলকে ভাগ করে খেতেও দিয়েছো, তাহলে আজ ওটা এই পৃথিবীতে কারো চিরদিন সমান যায় না বাবা জয়। তা জানি, কিন্তু আজ হঠাৎ কোন সুনামি তাণ্ডব হয়ে গেল যে সংসারের চিরাচরিত নিয়মগুলো বদলে গেল। তুই কথাটা ওভাবে নিচ্ছিস না জয়, ওর মায়ের বয়স হয়েছে, মায়ের সব কিছু খেয়াল রাখা সম্ভব নয়। তাছাড়া থামলে কেন? বলে যাও। কুটির সংসার হতে দেবতা ছোট জগন্নাথ হয়ে কথাগুলো শুনতে আমার বেশ ভালোই লাগছে। জয়, জয় জয়, আরে শোন বাবা শোন, আমাদের বৌমাকে সংসারের দায়িত্ব না দিয়ে তুই বরং নিজেই চালাবার চেষ্টা কর বাবা। নাকি গো, সে তো এই সংসারের বড় বউ। তাই আমার পবিত্র কর্তব্য এগুলো তার হাতে তুলে দেওয়া। জয়, যত সহজে আপনি আমাকে বুঝিয়ে দিলেন, ব্যাপারটা যে তত সহজ নয় সেটা বোঝার মতো বয়স আমার হয়েছে বাবা। কি ভাবছিস তুই জয়? তুমি তুমি সত্যি করে তো বলছো না। কিন্তু ঘটনাটা কি? তোমার বৌমা না বাবা না, বৌমা আমাদের কিছু বলেননি, বরং তোর বাবাই বলছিল। বাবা, হ্যাঁ তোর বাবা। বাবা আপনি হ্যাঁ, বাস্তব বড় নির্মম নিষ্ঠুর। সেই নির্মম বাস্তবের মুখোমুখি দাঁড়িয়ে আমি তোকে আদেশ দিচ্ছি, বাবা তুই এই মুহূর্ত থেকে এই সংসারে কেউ নোস। তুই আলাদা, তুই পৃথক। আমি জীবনে কোনোদিন আপনার কথা বলিনি। কিন্তু আজ বলছি আপনার কাছে
তোমার ছেলে নই, তোমার স্নেহরসে আপ্লুত করে আমাকে মানুষ করতে তোমার কি কোনো কষ্ট হয়নি? ওরে সব কথা তুই পড়িস না বাবা, পড়িস না। আজ প্রকৃতির পরিস্থিতি আমায় আলাদাই করে দেবে। ছোটবেলায় তোমাকে মা বলে ডেকে ওঠার আগে